নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়েছি। আজকে লেখক সৌভিক গুহ সরকারের লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম তালডাঙার প্রেমকাণ্ড। একটি মজার হাসির গল্প। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের নতুন হাসির গল্প, তালডাঙার প্রেমকাণ্ড। তালডাঙা উচ্চ বিদ্যালয়ের নবাগতা তরুণী বটানি শিক্ষিকা আত্রেয়ী ভৌমিককে দেখে ভূগোল শিক্ষক জগবন্ধু সামন্তর বুকের ভেতরটা মড়মড় করে মোচড় দিল। কতই বা বয়স হবে শিক্ষিকার? বড়জোর 27-28। আর জগবন্ধুর নিজের 32 বছর কমপ্লিট করে 5 মাস চলছে। জগবন্ধুর মনে হলো, যদি এই নারীকে না পাই ঘরণী হিসেবে, তাহলে সন্ন্যাসী হয়ে যাব। নিকুচি করেছে এই সংসারের, দরকার নেই এই চাকরির, তাহলে এই মাইনে আমি চাই নে। দিন 10 কেটে গেল। রোজই দেখা হয়, কিন্তু সেভাবে কথা হয় না। চোখাচোখি হয়, কিন্তু কথা নেই। এই এক মহা সমস্যা জগবন্ধুর। তরুণী নারী দেখলেই তার বড্ড প্রেম পায়, কিন্তু নারীর সঙ্গে কথাটি সে বলে উঠতে পারে না কিছুতেই। অথচ সে চিরকাল কল্পনা করে এসেছে যে সে রমণীমোহন হবে। একদল নারীর মধ্যে বসে মারাত্মক মজার মজার কথা বলে তাদের হাসাবে। তারপর সেই নারীরা হাসতে হাসতে তার গায়ে আলুথালু হয়ে ঢলে পড়বে, আর ঢলে পড়তে পড়তে তাকে আঁকড়ে ধরবে। এই আঁকড়ে ধরার ভেতর দিয়ে কত কি যে ঘটে যাবে, উফ! ইনফ্যাক্ট সে এটাও ভেবে রেখেছিল যে মেয়ে মহলে তার পরিচয় হবে জ্যাগি হিসেবে, নট জগবন্ধু। এই নামটা বড্ড সেকেলে। একজন তরুণ ছেলেকে জগবন্ধু বলে ডাকলে কিরকম যেন একটা লাগে না? শুনলেই মনে হয় 62 বছরের প্রৌঢ়। তাই মেয়েদের কাছে সে জ্যাগি হয়ে উঠবে, স্মার্ট, ঝরঝরে, তুখোড়। কত কিছু ভেবেছে জগবন্ধু, কিন্তু বাস্তবে সে কিছুই করতে পারেনি। মেয়েদের সঙ্গে কথা বলতে গেলেই তার গলাটা কিরকম যেন ফেঁসে যায়, দরদর করে ঘাম হয়, কথাগুলো হুড়মুড়িয়ে বেরিয়ে এসে উচ্চারণগুলো লণ্ডভণ্ড করে দেয়। একবার বেশ কয়েকজন সহপাঠিনীর চাপে কফি খেতে যেতে গিয়ে রাস্তায় হোঁচট খেয়েই পড়ে গিয়েছিল জগবন্ধু। সে এক যাচ্ছে তাই ব্যাপার। জগবন্ধু দেখল যে এ জীবনে তার আর জ্যাগি হওয়া হলো না, তাকে জগবন্ধু হয়েই কাটাতে হবে। মাস্টার্স পাশ করে তালডাঙা স্কুলে চাকরিটা হয়ে তার জীবনটা একটু সুস্থির হয়ে উঠল। এই জেলা স্কুলে জ্যাগি হওয়ার চাপ নেই, এখানে বরং জগবন্ধুটাই গ্রহণযোগ্য। তালডাঙা হাই স্কুলে দিব্যি সময় কাটছিল জগবন্ধুর। শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলের সঙ্গেই যথেষ্ট হৃদ্যতা গড়ে উঠেছে তার। ছাত্রছাত্রীদের কাছে সে জগা স্যার। মোটের ওপর তালডাঙা হাই স্কুলে এই যে বছর 5 সে শিক্ষকতা করছে, তা বেশ আনন্দের। এই স্কুলের চারপাশে প্রাকৃতিক শোভা রয়েছে, রয়েছে ধান জমি। একটু হেঁটে গেলেই দেখা যায় একটা ছোট নদী এঁকে বেঁকে গেছে। লোকাল লোকেরা বলে ধবলি নদী। এ নদী হেঁটেই পেরোনো যায়। নদীর ওপারে কিছুটা ফাঁকা জমির পাড়েই শুরু হয়েছে রায়দের বাগান। ওখানে বড় বড় আম, জাম, কাঁঠাল, তেঁতুল, হিজল, খিরিসের ভিড়। সন্ধ্যের দিকে ওদিকটায় খুব একটা কেউ যায় না, কিন্তু জগবন্ধু বিকেলের দিকে সাইকেল নিয়ে নদী পেরিয়ে একটা ঝাঁকড়া আম গাছের তলায় বসে থাকে। ওই ঘন অন্ধকার দেখতে, অন্ধকারে আকাশের তারা দেখতে বড় ভালো লাগে তার।
জগবন্ধুর বাড়ি বেলঘরিয়ায়। তালডাঙায় সে স্কুলের স্টাফ কোয়ার্টার্সে থাকে। ইদানিং তার বাড়ি থেকে বিয়ের জন্য রীতিমতো চাপ আসছে। প্রতিবার বাড়ি ফিরলেই মা সেই ঘ্যানর ঘ্যানর শুরু করে দেন। ওরে পিন্টু, কবে বিয়ে করবি? বল তো, আমরা মেয়ে দেখি। এই মেয়ে দেখার ব্যাপারটা শুনলেই ভীষণ ক্ষেপে যায় জগবন্ধু। তার বিয়ে আর মেয়ে দেখবে অন্য কেউ। তার কতদিনের শখ যে রোমান্স করে বিয়ে করবে, সেখানে কিনা মেয়ে দেখে বিয়ে ইম্পসিবল। জগবন্ধু মাকে সোজা জানিয়ে দিয়েছে, আমার পছন্দ হলে আমিই জানাবো, তোমাদের অত হইচই করতে হবে না। গত 2 বছর ধরে এক জিনিস চলছে। এবার তো বাড়িতে বাবা পর্যন্ত বললেন, এলেম না কুলোলে বলো, আমরা মেয়ে দেখে দেব। ওসব প্রেম ফ্রেম সবার দ্বারা হয় না, বুঝেছ? কিন্তু এবার বিয়েটা করো, বুড়ো হয়ে যাচ্ছ। এলেম? বাবা শেষমেশ এলেমের কথা তুলল? এ তো রীতিমতো অপমান। তার বহুদিনের লালিত প্রেমিক সত্তাকে আঘাত করা, এ মেনে নেওয়া যায় না। বাবা তার এলেম নিয়েই যখন প্রশ্ন তুলেছে, তখন আর কোনো কথা নেই। এবার প্রেম করে বিয়ে করে সে দেখিয়ে দেবে। 11 নম্বর দিনে জগবন্ধু তার যাবতীয় সাহস বক্ষপিঞ্জরে ধারণ করে আত্রেয়ীর কাছে গিয়ে মরিয়া হয়ে পিনপিন করে বলল, আপনি কি এখানে পড়াতে এসেছেন? আত্রেয়ী তখন মন দিয়ে ক্লাস টেস্টের খাতা চেক করছিল। জগবন্ধুর এই প্রশ্ন শুনে তার মটকা বস্তুটি ঝট করে গরম হয়ে উঠল। সে খাতা থেকে মাথা তুলে ভুরু কুঁচকে বলল, আপনার কি মনে হয় এই স্কুলে ঝাঁট দিতে এসেছি? না, ঝাঁট দিতে আসবেন কেন, পড়াতেই তো এসেছেন। আত্রেয়ী বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিজের কাজ করে চলল। আপনি কি এই অঞ্চলেই থাকেন? আত্রেয়ী এবার মুখ তুলল। হ্যাঁ, চণ্ডীপুকুর। এখান থেকে ট্রেনে 2টো স্টেশন। কিছু বলবেন? না, মানে আমি এখানে ক্লাস 5, 6, 7-এ ভূগোল পড়াই। আমার নাম জানি। জানলার ফাঁক দিয়ে স্টাফ রুমের সাদা দেওয়ালে ধাক্কা খেয়ে শরতের আলো নরম হয়ে ছড়িয়ে পড়েছে আত্রেয়ীর মুখে, ঠিক যেন সুব্রত মিত্রর বাউন্স লাইটিং। জগবন্ধু সেই নরম আলো মাখা বদনখানি দেখে মারাত্মক ভ্যাবলা হয়ে পড়ল। তার মুখ দিয়ে ঝপাং করে বেরিয়ে গেল, অরোরা বোরিয়ালিস। কি বললেন? না, মানে শরতের এই আলো দেখে ফটাং করে আর্কটিক সার্কলের আলোর কথা মনে পড়ে গেল, তাই। এই রকম উদ্ভুটে অপ্রাসঙ্গিক কথায় হেসে উঠল আত্রেয়ী। উফ, কি হাসি, কি দাঁতের সেটিং! জগবন্ধু হুড়মুড়িয়ে আত্রেয়ীর প্রেমে ডুবেই গেল। ব্যাগ গুছিয়ে খাতাপত্র লকারে ঢুকিয়ে আত্রেয়ী বলল, জগবন্ধু বাবু, আসি তাহলে। জগবন্ধু তখনও মানস চক্ষে দেখছিল যে মন্দারমণির সমুদ্র তটে সে এবং আত্রেয়ী হাত ধরাধরি করে দৌড়ে চলেছে। হঠাৎ আত্রেয়ী আসি তাহলে বলাতে চমকে উঠল। অপ্রস্তুত একটা হাসি মুখে এনে বলল, হ্যাঁ হ্যাঁ। পরদিন আবার জগবন্ধু কথা বলার চেষ্টা করল আত্রেয়ীর সঙ্গে, কিন্তু তখন স্টাফ রুমে এক গাদা লোক। এত লোক থাকলে কি কথা বলা যায়? অথচ আত্রেয়ীকে তো জানাতেই হবে যে সে তার সঙ্গে কথা বলতে চায়। কিভাবে সে আত্রেয়ীকে জানাবে তার মনের কথা? কিছুতেই মাথা খাটিয়ে বের করতে পারল না। বিকেলবেলা সাইকেল নিয়ে ধবলী নদী পেরিয়ে রায়দের বাগানের ঝাঁকড়া আমগাছের নিচে বসল জগবন্ধু। ধুর, তার কিছুই ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আম গাছের গুড়িতে হেলান দিয়ে সন্ধ্যার ফুটফুটে জ্যোৎস্নার দিকে তাকিয়ে বিষণ্ণ কণ্ঠে জগবন্ধু বলল, হে জগদম্বা,
কবে আমি আমার মনের কথা বলতে পারবো? হে জগদম্বা, তুমি কিছু একটা করো মা। কাকতালীয়ভাবে সেই সন্ধ্যাবেলা সেই ঝাঁকড়া আম গাছের ডালে বসে খড়কে কাঠি দিয়ে কান খোঁচাচ্ছিলেন জগদম্বা নামক এক প্রাচীন প্রেতিনী। ইনি রায়বাড়ির প্রতিষ্ঠাতা আদিনাথ রায়ের ছোট নাতবউ। বহুকাল পূর্বে সাঁতার কাটতে গিয়ে রায়দের দিঘিতে ডুবে যান। মৃত্যুর পরে প্রায় ১০০ বছর ধরে রায়বাগানের গাছে গাছে তিনি ঘুরে বেরিয়েছেন। আজ তিনি সান্ধ্য ভ্রমণে এসেছিলেন এই উত্তর দিকের আম্রবৃক্ষে। আর সেই গাছের তলায় বসে জগবন্ধু যখন জগদম্বা জগদম্বা বলে প্রার্থনা জানালো, তখন জগদম্বা খোনা গলায় জগবন্ধুকে বললেন, কি খোকনা, কি হয়েছে তোর? অবেলায় ডাক পারলি কেনে? সন্ধ্যের অন্ধকারে এই রকম ক্ষণক্ষণে কণ্ঠস্বর শুনে জগবন্ধুর বুকের ভেতরটা ঘুরমুড়মুড় করতে লাগলো। কে? বলো যা, নিজেই তো জগদম্বা বলে চিল্লালি, এখন বলছিস কে? আমি জগদম্বা রে, রায়বাড়ির ছোট নাতবউ। সেই বিদ্যাসাগরের সময়ে মরে ভূত হয়ে গেছি। বি 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 কি ব্যা করছিস ছোঁড়া? বিদ্যাসাগরের নাম শুনিসনি? তা কি বলবি ঝটপট বলে ফেল, আমার আবার মেলা কাজ পড়ে আছে লো। ভৌতিক ধমক খেয়ে জগবন্ধু কুই কুই করে উঠল। কিছু না ঠাকুমা, আমি বরং যাই। যাবি কি রে গোজ ভম্বল? সবে তো সাঁঝ নেমেছে, কিছু হয়েছে? না হলে মনের কথা বলার জন্য এত হাঁকু বাঁকু কেনে? শোন হতভাগা, আমার চেহারা দেখলে তুই ভিড়মি খাবি, তাই সামনে যাইনি, গাছের উঁচু অন্ধকার ডালে বসে কথা কইছি। আর জেনে রাখ, আমি তোর ঘাড় মটকাবো না, তোকে খেয়েও ফেলবো না, বুঝলি? সুতরাং তোর কি হয়েছে সেইটে বল দেখি। জগদম্বার খোনা গলায় কি যে স্নেহ ছিল তা জগবন্ধুই বলতে পারবে। তার মনে হলো এই পেতনি বুড়িকে নিজের মনের কথা সে খুলেই বলবে। অতঃপর জগবন্ধু নিজের সমস্যার কথা খুলে বলল জগদম্বাকে। সব শুনে প্রেতিনী খিলখিল করে অট্টহাস্য করে উঠলেন। সেই হাসি শুনলে বাঘ শিকারীদেরও পিলে চমকে উঠবে। জগবন্ধু অন্তরে আঁতকে উঠেও কোনো ক্রমে নিজেকে সামলে নিল। খুব একচোট হেসে জগদম্বা বললেন, চিঠি বুঝিস? চিঠি? চিঠি? হ্যাঁ, এক সময় লেখা হতো। লেখা হতো মানে এখন হয় না? না। কেনে? জগবন্ধু পকেট থেকে মোবাইল বের করে দেখালো। জগদম্বা হতবাক। ওইটা কি রে? এটাকে মোবাইল বলে গো ঠাকুমা। এ মো কি বাইল? তা এতে কি হয়টা কি? এতে কথা হয়, চিঠি লেখা হয়, ছবি তোলা হয়। জগদম্বা বিস্মিত। বলিস কি রে খোকনা, এত কিছু? হ্যাঁ, অনেক কিছু হয়। তা এতে যখন চিঠি লেখা যায় তখন চিঠি লেখ, মুখে আটকালে লিখে দে। প্রেতিনীর কথাটা মনে ধরল জগবন্ধুর। হোয়াটসঅ্যাপের বিষয়টা মাথায় আসেনি তার। মুখে কথা বলতে অসুবিধা হলে লিখেই তো বলা যায়, এখানে তো আর কোনো সংকোচ নেই। প্রেতিনীকে ধন্যবাদ জানিয়ে সে সাইকেল নিয়ে জ্যোৎস্না আর কাশফুলের ভেতর দিয়ে ফিরে এলো। পরদিন সে গিয়ে আত্রেয়ীর কাছ থেকে তার মোবাইল নাম্বারটা বুক ঠুকে চেয়ে বসল। আত্রেয়ী বলল,
মোবাইল নম্বর নিয়ে কি করবেন? স্কুলেই তো দেখা হচ্ছে। জগবন্ধুর মুখে কথা জোগালো না। সত্যিই তো, রোজই দেখা হচ্ছে এখানে, তাহলে আর ফোন নাম্বার কেন? ফট করে সে বলল, আপনাকে জোকস পাঠাবো বলে। এরকম বিদঘুটে কথা আত্রেই আগে শোনেননি বোধহয়। জগবন্ধুর ছেলে মানুষিতে সে হেসে ফেলল। জোকস পাঠাবেন? আচ্ছা বেশ, নিয়ে নিন, তবে নন ভেজ নয় কিন্তু। নম্বর নিতে নিতে জগবন্ধুর মনে হচ্ছিল যে উত্তেজনায় বুকটাই ফেটে যাবে। এর উপর আবার আত্রেই মৃদু রসিকতাও করল, ননভেজ জোকস পাঠাতে বারণ করল। এটা কি কোনো ইঙ্গিত? সন্ধ্যাবেলা পুনরায় আম্রবৃক্ষের তলায় গিয়ে দাঁড়ালো জগবন্ধু। ঠাকুমা, ঠাকুমা বলে হাঁক দিতেই জগদম্বা বললেন, পত্র লিখেছিস? কি লিখব বুঝতে পারছি না। প্রেতিনী ভেংচি কেটে বললেন, মরণ আমার, পিরিতির চিঠি লিখতে পারছে না নাগর, এদিকে পিরিতি করা চাই। বলি ও গোজ ভম্বল, ঢ্যাপসা মদন, লেখ তবে। জগদম্বা বলে যেতে লাগলেন। জগবন্ধু লিখতে লাগলো। প্রেতিনীর ভাষাটা একটু পুরনো, তাতে চাপ নেই, ওটা আধুনিক করে নেওয়া যাবে, ভাবটাই আসল। রাত্রে কোয়ার্টারে ফিরে জগবন্ধু জয় মা বলে আত্রেয়ীর নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিল চিঠিটা। নীল টিক। আত্রেয়ী দেখেছে দেখেছে, কিন্তু উত্তর দিল না। বাড়াবাড়ি হয়ে গেল নাকি? মরেছে, ক্যাডাভেরাস কাণ্ড হয়েছে তাহলে। দুপুরবেলা ক্লাসের পর স্টাফ রুম ফাঁকা হয়ে গেল। আত্রেয়ী রোজকার মতো খাতা কারেকশন করে যেতে লাগলো। জগবন্ধু ভয়ের চোটে কিছুই জিজ্ঞেস করতে পারল না। সে সব গুটিয়ে উঠে যাওয়ার প্রস্তুতি নিতেই আত্রেয়ী বলল, দাঁড়ান। সর্বনাশ, আবার দাঁড়াতে বলা কেন? জগবন্ধুর পাঁজর কটকট করে উঠল। আত্রেয়ী ব্যাগ গুছিয়ে উঠে এসে বলল, চলুন, ধবলির ধারে যাব। জগবন্ধু বলল, আমার সঙ্গে? আত্রেয়ী বিরক্ত হয়ে বলল, নয়তো কার সঙ্গে যাব বলে আপনার মনে হচ্ছে? অদ্ভুত বেয়াক্কেলে লোক তো আপনি। ধবলী নদীর ধারে ফাঁকা মাঠ, মাঠের একধারে বট, অশ্বত্থ আর খিরিসের ভিড়। সেইখানে ছায়ায় বসে আত্রেয়ী জগবন্ধুকে বলল, আপনার সমস্যাটা কি? ভেবলে গিয়ে জগবন্ধু বলল, সমস্যা তো সেভাবে আছে। না হলে একটা মেয়েকে জানেন না চেনেন না, তাকে ফটাস করে প্রেমপত্র লিখলেন? জগবন্ধুর বুকের ভেতরে কে যেন আফ্রিকান ড্রাম পেটাচ্ছে। আপনাকে মানে কি বলে যে, আসলে অমরকণ্টকের চূড়ো থেকে ভুস করে নর্মদা বেরিয়ে গেল। কি যা তা বকছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেল? জগবন্ধু মরিয়া। আসলে আপনাকে দুম করে ভালো লেগে গেছে, তাই ফট করে লিখে ফেলেছি। আত্রেয়ীর মুখে স্মিত হাসি। আপনি আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না, প্রথমে ঠিক করে আলাপ পরিচয় করতে হবে তো। সেটাই, আজ্ঞে সেটাই তো করতে চাই। আত্রেয়ী একটু চুপ করে থেকে বলল, দেখুন, আলাপ আমরা করতেই পারি, তবে তার আগে একটা কথা আপনি জেনে রাখুন। আমি একজন ডিভোর্সি। আমার আগের বিয়েটা ভেঙে গেছে, বছর দেড়েক হলো। দিনাজপুরের একটা স্কুল থেকে ট্রান্সফার নিয়ে এখানে এসে পড়াচ্ছি এবং এখন বাপের বাড়িতেই রয়েছি। জগবন্ধু প্রথমে একটু থমকে গেল। যাকে ভালো লাগলো সে ডিভোর্সি হবে সেটা সে ঠিক ভেবে রাখেনি। আত্রেয়ী বলল, দেখলেন তো, কাউকে না জেনে শুনে ফট করে প্রেমপত্র লেখাটা ঠিক কথা নয়। এবার আপনি ভাবুন, আলাপটা এগোতে ইচ্ছুক হবেন কিনা। আত্রেয়ী চলে গেল। সন্ধে নামল। আম গাছের তলায় গিয়ে করুণ কণ্ঠে ডেকে উঠল জগবন্ধু, ঠাকুমা।
আবার কি হলো রে খোকনা? জগবন্ধু প্রেতিনীকে পুরো ঘটনাটা জানালো। প্রেতিনী বললেন, ধুর, এতে ভাবনার কি আছে শুনি? আটকাচ্ছে কোথায়? ও তো পুরনোর পাট চুকিয়েছে, তোর সঙ্গে নতুন করে ঘর বাঁধতে চায়, তাই তো তোকে এত সব কথা কোলাকুলি বলেছে। আমাদের সময় যদি এই ডিমভোর্স নাকি বললি যেন? আগে ডিমভোর্স না ঠাকুমা, ডিভোর্স। ওই হলো, আমাদের সময় যদি এই ডিভোর্স থাকতো, তবে কবে আমার ওই পোড়ার মুখো মিনসে স্বামীর মুখে দুই থাবড়া দিয়ে চলে যেতুম নরুদার সঙ্গে। নরুদা? সে কে? সে ছিল আমাদের রায়বাড়ির মালি। মালির সঙ্গে পালিয়ে যেতেন? ওরে, পিড়ি তেমন জিনিস তা কিচ্ছু দেখে না। কুল মান ঘর বাড়ি জুড়ি গাড়ি কিচ্ছু নয়, কিন্তু তোর পিড়িতে ভেজাল আছে। কথাটা জগবন্ধুর আঁতে লাগলো। সে বলল, মানে কিসের ভেজাল? তুই যদি সত্যি মেয়েটাকে ভালোবাসিস, তাহলে তার একটা না 10টা বিয়ে হয়েছে তাতে কি যায় আসে? জগবন্ধু চুপ করে রইল। কথাটা মোক্ষম বলেছে পেতনি। তার সংশয়টা কিসের? তার ভালোবাসা কি খাঁটি নয়? সে তো তেরে ভালোবাসতে পারে, জব্বর ভালোবাসতে পারে। সে এই ডিভোর্সের বিষয়টা নিয়ে আগে ভেবে রাখিনি বলেই যত রাজ্যের গোলমাল হলো। এখন তো চারপাশে হাজার হাজার ডিভোর্স হচ্ছে। আজকাল এটা কি কোনো ব্যাপার নাকি? ইস, তখন সে কেন আত্রেয়ীর সামনে চুপ করে গেল? কেন বলতে পারল না জোরসে যে হোক ডিভোর্স, সো হোয়াট, আমি তোমাকেই ভালোবাসি? ইস, আত্রেয়ী এখন তার সম্পর্কে কি ভাবছে? সে কি ভাবছে যে জগবন্ধু সেকেলে? না, কিছুতেই নয়, এটা সে হতেই দেবে না। সে কতটা ভালোবাসতে পারে সে দেখিয়ে দেবে আত্রেয়ীকে। তার বাবা বলেছিল তার নাকি এলেম নেই, এইবার সবাই দেখবে তার এলেম। পরদিন স্কুলের শেষে জগবন্ধু আত্রেয়ীকে বলল, একবার আসবেন আমার সঙ্গে। কোথায়? ধবলির ধারে। নদীর ধারে বিস্তৃত প্রান্তরে দাঁড়িয়ে জগবন্ধু মারাত্মক নার্ভাস অবস্থায় প্রায় হুড়মুড়িয়ে বলতে লাগল, দেখুন, আমার আপনাকে চূড়ান্ত ভালো লেগেছে, কেলেঙ্কারি লেভেলে ভালো লেগেছে। এমন বিদিকিচ্ছিরি ধরনের ভালো আমার কাউকে কোনো দিন লাগেনি। আপনার যদি আপত্তি না থাকে তাহলে ফটিকদার দোকানে এসে এক ভাঁড় চা আর 2টো সন্দেশ বিস্কুট খাবেন প্লিজ। আত্রেয়ী খিক করে হেসে উঠল। শরতের মুখ পুরি রোদ্দুর তখন আত্রেয়ীর মুখের ওপর তার যাবতীয় সোনার আলো ঢেলে দিয়েছে। আত্রেয়ী হাসছে, জগবন্ধু হাঁ করে দেখছে। সেদিন একটু রাত করেই জগবন্ধু গেল রায়দের বাগানে। আম গাছের তলায় দাঁড়িয়ে হাঁক দিতেই উত্তর দিলেন জগদম্বা। কি রে, কি হলো? জগবন্ধু আহ্লাদে আটখানা হয়ে বলল, ও রাজি হয়েছে ঠাকুমা। বাহ, এ তো খাসা কথা রে খোকনা। জগবন্ধু কৃতজ্ঞভাবে বলল, ঠাকুমা, আপনি ছাড়া কিন্তু এ জিনিস হতো না। আপনি সাহায্য করেছেন বলেই এটা হলো। সে কোনো বড় বিষয় নয় রে খোকনা। ঠাকুমা, আপনি যে আমার জন্য এত কিছু করলেন, আমি আপনার জন্য কি করতে পারি? আমার জন্য কি আর করবি বাছা, কিছুই করার নেই তোর। জগবন্ধু নাছোড়বান্দা, বলুন না। তখন প্রেতিনী বললেন, গত রাতেই একদল নতুন ভূতের সঙ্গে দেখা হলো। কয়েকদিন আগেই এরা ভবলীলা সাঙ্গ করেছে। এরা আমাকে বলল, তোদের ওই মোবাইল যন্ত্রে নাকি সেলফি বলে একটা জিনিস রয়েছে। জগবন্ধু হেসে বলল, রয়েছে তো, ওটা সেলফি, নিজের ছবি নিজে তোলা যায়। বাহ,
তা আমার বড় ইচ্ছে হয়েছে যে একটা সেলফি তুলি তোর সঙ্গে। বিষয়টা কেমন একটু দেখবো। তোলাই যায়, কিন্তু এত অন্ধকার এখানে। আচ্ছা, যা ওঠে তাই উঠবে, আপনি নেমে আসুন। এ কথা বলা মাত্র জগদম্বা ওরে, তোরা সব আয় রে, সেলফি তুলবো। বলে হাঁক দিলেন। তাঁর হাঁকে অজস্র গাছ থেকে ঝুপঝুপ করে অসংখ্য কালো কালো ভূতেরা পালে পালে দলে দলে ঝাঁকে ঝাঁকে হুড়মুড়িয়ে দূর দূরিয়ে সেলফি তুলবো, সেলফি তুলবো, সেলফি তুলবো বলে তিরিং বিরিং করে নেমে আসতে লাগলো। জগদম্বা নিজেও ঝটাং করে নেমে এলেন। জগবন্ধু এই দৃশ্য কল্পনাতেও আনতে পারেননি। সে চারপাশের অসংখ্য ভূত দেখে ও জগদম্বার কঙ্কালমণ্ডিত ভয়ঙ্কর রূপ দেখে বাবা গো, বাঁচাও গো বলে পরিত্রাহী চিৎকার করে মোবাইল হাতে পাগলা ষাঁড়ের মতো দৌড়তে শুরু করলো। এদিকে কঙ্কাল সুন্দরী জগদম্বা শ্বেত বস্ত্র পরিহিত হয়ে নেমে এসে দেখলেন জগবন্ধু ছুটছে। তিনি তখন ওরে খোকনা, যাস কোথা বলে জগবন্ধুর পেছনে উড়তে শুরু করলেন। তার পিছনে হাজার হাজার প্রেত প্রেতিনী সেলফি তুলবো, সেলফি তুলবো, সেলফি তুলবো বলে উন্মত্তের মতো উড়ে আসতে লাগলো। আকাশে তখন শুক্লা ত্রয়োদশীর চাঁদ। তেঁতুল গাছের ডাল থেকে ডানা মেলে অন্ধকারে উড়ে গেল হুতুম পেঁচা। নদী পেরিয়ে জ্যোৎস্নালোকিত প্রান্তরের ওপর দিয়ে তখন মিলখা সিংহের চেয়েও দ্রুত গতিতে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে জগবন্ধু। আর তার পিছনে ধাওয়া করেছে পতঙ্গ পালের মতো হাজার হাজার ভূতের আর্তচিৎকার। সেলফি তুলবো, সেলফি তুলবো, সেলফি তুলবো এই সেলফি শেষমেশ তোলা হয়েছিল কিনা সে কথা আমাদের জানা নেই। তবে আগামী ২১শে মাঘ আত্রেয়ী আর জগবন্ধুর বিবাহ স্থির হয়েছে। হে শ্রোতা বন্ধুগণ, আপনাদের সপরিবারে এই বিবাহ বাসরে উপস্থিত থাকার জন্যে আমন্ত্রণ জানাই। দেখা হবে। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।